ভৈরবে পাদুকা শিল্প এক প্রকার চোখের আড়ালেই গড়ে উঠেছে। ভৈরবে এই শিল্প গড়ে ওঠার সঙ্গে জড়িয়ে আছে কালিকার প্রসাদ গ্রামের ইব্রাহিম মিয়ার নাম। ভারতে গিয়ে পাদুকা শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন ইব্রাহিম। ভারত থেকে ফেরার পর আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে প্রথমে ঢাকার বংশালে ছোট কারখানা দেন। ভৈরবের মানুষের দখলে চলে যায় ঢাকার জুতার কারখানা। একসময় পুরান ঢাকায় চাঁদাবাজদের দৌরত্বে ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়ে। অনেকেই তখন ঢাকা ছেড়ে ভৈরবে ব্যবসা গড়ে তুলতে থাকেন। এই কারখানা কবে থেকে চালু হলো? এখানে আমি আসছি 2013 সালে। আচ্ছা, তার আগে ঢাকা ছিলাম। পাদুকা বা এই যে জুতার যে কারখানা করলেন, এটা কাঁচামাল কোথা থেকে আনেন? কাঁচামাল এখন বর্তমানে ভৈরবে আছে, তারপরে যেটা নাই এটা আমরা ঢাকাতে সংগ্রহ করি। এগুলি খরচ পড়ে কত আপনাদের? আমরা বর্তমানে 250 টাকা দিতেছি। আর এই জুতা এগুলো তো স্কুল জুতা? জি, যে স্কুল ড্রেস আমরা 300 টাকা জোড়া দিতেছি। ঢাকায় এগুলো বিক্রি ঢাকা আপনি এই যে কুরসাতে বুঝেন না, যাতে যেমন লাগতে পারে। আচ্ছা, আপনি এই কারখানা কবে করলেন? কারখানা তো অনেক দিন আগে ঢাকাতে ছিলাম, এখন ভৈরবে আসছি। কারিগরদেরকেও কি ওখান থেকে নিয়ে এসছেন? কারিগর তো আমার এলাকার। ও, সব ভৈরবের কারিগররা ওখানে ছিল? হ্যাঁ, ভৈরব এবং কুলিয়ারচর। ও, কুলিয়ারচর। আচ্ছা, তো এখানে শ্রমিক বা কারিগর সংকট নাই? আগে অনেক বেশি লোক পাওয়া যেত, এখন বিদেশ ফটো এগুলাতে মানুষ ডুবে গেছে। এগুলো নগদ রুজি, আর এটা একটু বাকি রুজি। বাকি পুঁজি মানে এখানে আপনারা কিভাবে? সপ্তাহে টাকা দিয়ে আমরা, বা কেউ মাসে টাকা দেয়। সপ্তাহে কত পরে এখানে যারা কারিগর? যেমন ওনার আজকের মজুরি আসবে 1600 টাকা আজকের শুধু। তো যারা যেরকম কাজ করে এরকম প্রোডাকশনের উপরে। কাজ কি সবসময় থাকে? হ্যাঁ, মোটামুটি কাজ সবসময় থাকে। ভৈরবে বর্তমানে জুতার কারিগর রয়েছে 50,000-এর বেশি। শ্রমিক সহ এ সংখ্যা প্রায় 2 লাখের মতো। 10,000 কারখানার মধ্যে ছোট কারখানা 9,000। এটা হচ্ছে নকশা, এই অনুযায়ী জুতাটা কাটে। এটা একটা নমুনা, এই অনুযায়ী নকশাটা কাটে। এটা কেটস। আচ্ছা, কটা কারখানা যাবে আপনাদের এইটা? আমাদের এটা অনেক কারখানা যায়, প্রায় 20 থেকে 30 টাকা কারখানা। আচ্ছা, সেটা সব ভৈরবেই? ভৈরব আবার অনেক দূর জায়গায় যায়। মোটামুটি 50,000 থেকে 1 লাখ টাকা বিনিয়োগে গড়ে উঠছে এসব কারখানা। আশুগঞ্জ ভৈরবের মাঝে একখণ্ড জমি, চর সোনারামপুর। বহুদিনের স্বাদ ওই চরে যাওয়ার। মোটর গাড়ি, রেল থেকে এক এক ঋতুতে চরের এক এক রং চোখে পড়ত। মেঘ আর রোদও চরকে ভিন্ন আলো দিত। শরতে এই চরে পা রেখে দেখি দূর থেকে দেখা সেই রং মিছে। আপনাদের গ্রামের নাম কি দিদি? হ্যাঁ, আপনি এই গ্রামে কত বছর যাবত আছেন? 40 বছর দেব। মানে চরটা জাগছে কি 40 বছর? আমরা যাই বাড়ি বানছি। আচ্ছা, আগে কই ছিলেন? আগে আমরা ওই আজকপুর আসছি, নসিমপুর। আপনাদের স্বামীরা কি কাজ করে? যে মাছ ধরে? মাছ ধরে, পরে ওই মনে করেন যে নৌকা কাজ করে। আর আপনাদের এই যে ছেলেপেলেরা কি এখন এই যে মাছই ধরে না পড়ালেখা করে? না, অন্য পেশা যাচ্ছে লোকজন নাকি?
তো মেঘনা আপনারা যখন আসছিলেন মেঘনা আর এখনকার মেঘনা তফাৎ কি? আগে চর অনেক বড় ছিল, এখন চর ভাঙতে ভাঙতে চর ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। ওখানে আমরা যে আগে জীবনযাপন করছি, হন আগের লাগান জীবনযাপন করার কোনো পথ নাই। কেন মাছ নাই? মাছ দিয়ে কি করবেন? যে জায়গা আছে এই জায়গা যদি না থাকে, মাছ দিয়ে আর টাকা দিয়ে কি করবো? মানে চরটা কি ছোট হয়ে যেতেছে? ছুটি হয়ে যাচ্ছে, মানে ভাঙতে ভাঙতে একবার ছুটি হয়ে যাচ্ছে। ডাকার কেউই নাই। আমরা তো শহরের মানুষ রোজ যাই না, রোজ খাই, আমরা কি পারুন? আপনারা কি করবেন? চর ভেঙে যে যাচ্ছে, আপনাদের কি করবো কোনো ভাবনা আছে? শহরে কেউ কিছু কাজ কাম করে থাকার ব্যবস্থা করে, যে আর আর জমি টমি যদি আর পায়। 5 বছরের জায়গা যে 40 বছর দিন থাকার একটা ব্যবস্থা আছে, আর 40 বছর বাংলাদেশে থাকে গেলে বাংলাদেশের মাটি গিয়ে মায়া ছাড়া যান যা ভাঙে যেতেছে, এরপর থাকতেছি। যেমন আশা আছে যে কোনো লোক অবশ্যই আসবে, আইসা শহরের মধ্যে যে কোনো একটা ব্যবস্থা নিবে। এখানকার মানুষগুলোর যাপনের রং সাদা কালো। বিশ্বকর্মা পুজোর রঙিন আলো সেই সাদা কালোর জীবনের কালচে দাগ ঢাকতে পারেনি। আমরা আমাদের গোলককে যদি গ্রাম ভাবি এবং আমাদের বাংলাদেশকে বলি মহল্লা, তাহলে আমরা এই যে গ্রাম বা মহল্লা যেখানেই যাই না কেন, পর্যটক হিসেবে যাই কিংবা ভ্রমণকারী হিসেবে যেভাবেই যাই, সেখানে যে কি আমরা শুধু চোখের দেখা দেখেই ফিরি, নাকি সেখানকার মানুষ এবং প্রকৃতির সঙ্গে আমাদের একটি সম্পর্ক তৈরি করে আমরা ফিরি? এই প্রশ্নটি কিন্তু নিজের কাছেই নিজের করার সময় এসেছে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।